সিভিল মামলা বা দেওয়ানি মোকদ্দমা। সিভিল মামলা বা দেওয়ানি মোকদ্দমা হচ্ছে আপনার অধিকার আদায়ের মোকদ্দমা, যেগুলি অর্থাৎ আপনি কাউকে মারছেন, কাটছেন বা প্রতারণা করছেন, এগুলা হচ্ছে ক্রিমিনাল ম্যাটার, ক্রিমিনাল মোকদ্দমা অর্থাৎ ফৌজদারি মামলা। আর হচ্ছে দেওয়ানি মামলা হচ্ছে আপনার অধিকার, আমি যে রাষ্ট্রের একটি নাগরিক, আমার কি কি অধিকার আছে, যদি আমার অধিকার ক্ষুণ্ণ করে তাহলে আমি দেওয়ানি মোকদ্দমা করব আদালতে আমার অধিকারটি প্রতিষ্ঠা করার জন্য। অর্থাৎ কারো অধিকার ক্ষুণ্ণ করলে, কারো অধিকার নষ্ট করলে যে মামলাটা করতে হয় সেটা হচ্ছে দেওয়ানি মামলা। এবং আমার রাইটস, মানে একটা হিউম্যান, অর্থাৎ একটা মানুষের, নাগরিকের অর্থাৎ এই রাষ্ট্রের নাগরিকের যে অধিকার আছে সেই অধিকার আদায়ের জন্যই এই মামলাগুলি। অর্থাৎ যদি কোনো নাগরিকের শরীর এবং সম্পত্তির নিয়ে কোনো সমস্যা হয় তাহলেই আমরা দেওয়ানি মোকদ্দমাগুলো করে থাকি। অর্থাৎ কোনো সম্পত্তি নিয়ে কোনো সমস্যা হলে আমরা দেওয়ানি মোকদ্দমা করি, আমাদের কোনো অধিকার ক্ষুণ্ণ হলে আমরা দেওয়ানি মোকদ্দমা করে আমরা সেই অধিকারটি আদায় করে থাকি, সেটা হচ্ছে দেওয়ানি মোকদ্দমা। তো দেওয়ানি মোকদ্দমা বাংলাদেশে অনেক বিষয়গুলো নিয়ে দেওয়ানি মোকদ্দমা অনেকে জানতে চেয়েছেন। আসলে যারা আমাদের নতুন আইনজীবী হতে যাচ্ছেন, যারা আইন পেশা আসতে চাচ্ছেন, ইতিমধ্যে ল কমপ্লিট করেছেন, অ্যাডভোকেট হওয়ার জন্য পরীক্ষা প্রিপারেশন নিচ্ছেন, বা তারা নবীন আইনজীবী হতে যাচ্ছেন, তাদের কাছে আসলে দেওয়ানি প্র্যাকটিস করাটা অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং বিষয়। সেই জন্য আসলে অনেকেই জানতে চেয়েছেন যে দেওয়ানি মামলাগুলো কোনগুলি। ইতিমধ্যে আমি একটি লিস্ট করে আমার উকিলবাড়ি উকিলবাড়ি ফেসবুক পেজে আমি আপলোড করেছি, আপনারা দেখেছেন। যারা দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির, উকিলবাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজ এবং উকিলবাড়ি ইউটিউব চ্যানেলে আমি শুধুমাত্র আইন সম্পর্কে নানান লেখালেখি এবং কিছু ভিডিও রেকর্ডিং করে আপনাদেরকে দিয়ে আপনারা যেন কিছুটা বুঝতে পারেন, এবং যারা আইন পেশা আসতে চাচ্ছেন তাদের জন্য যেন ভালো হয়, এবং যারা আপনার সাধারণ মানুষ তারা যেন কিছুটা বুঝতে পারেন। সো সিভিল মামলা বা ফৌজদারি মামলাগুলি কোনগুলি, সিভিল মামলা বা দেওয়ানি মামলাগুলি কোনগুলি? যেমন একটি সম্পত্তি, সেই সম্পত্তির মধ্যে কোনো সমস্যা তৈরি হচ্ছে, কেউ দখল করতে যাচ্ছে বা কেউ ভয়ভীতি দেখাচ্ছে যে এটা দখল করে নেবে, এই সকল ক্ষেত্রে আমরা যে মামলাগুলো করে থাকি সেটা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা। চিরস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে সারা জীবনের জন্য এই সম্পত্তিতে আর কেউ ঢুকতে পারবে না, এই সম্পত্তিটি যার দখল আছে সেই এই সম্পত্তির মালিক, সে মর্মে ঘোষণা চেয়ে আমরা চিরস্থায়ী নিষেধাজ্ঞার একটি মামলা করে থাকি। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে অগ্রকয়ের মামলা, অগ্রকয় বা মিস কেস মামলা। অগ্রকয়ের মামলা হচ্ছে দেখা যাচ্ছে জমির পাশে যার সম্পত্তি আছে, যেসে বাবার সম্পত্তির ছেলে, বাবার ভাই অর্থাৎ ভাই, তারাই সম্পত্তিটি ক্রয় করবে, তারা ক্রয় না করতে পারলেই ভাইরে বিক্রি করা হবে। অর্থাৎ জমির সাথে জমি আছে তার অধিকার হচ্ছে আগে এই সম্পত্তিটি কিনা, সে যদি না পারে তাহলে অন্য কারো কাছে বিক্রি করা যাবে, সেটা অগ্রকয়ের মামলা, সেটাও দেওয়ানি মামলা। খাস দখল পুনরুদ্ধারের মামলা, অর্থাৎ যদি আপনার সম্পত্তি যদি কেউ দখল করে নিয়ে যায় তাহলে সেই সম্পত্তি পুনরুদ্ধার করতে গেলে আপনাকে খাস দখল পুনরুদ্ধারের মামলা করতে হয়। ঘোষণামূলক মোকদ্দমা, যে একটি সম্পত্তি নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, মালিকানা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, আপনি ঘোষণামূলক মোকদ্দমা করে দেওয়ানি মামলা করে আপনি করতে পারবেন যে সম্পত্তি শুধুই আমার, এই মর্মে আদালত যে কাগজপত্র দেখে মনে হয় তাহলে আপনার নামে ঘোষণা দেবে যে সম্পত্তি শুধুই আপনার, সেটা ঘোষণামূলক মোকদ্দমা। পারমিশন মোকদ্দমা আছে, যেটা পারমিশন মোকদ্দমা নিয়ে আমি পরবর্তী আরেকটি ভিডিও আপলোড করব। সত্য ঘোষণা ও খাস দখল মোকদ্দমা, অর্থাৎ একটি সম্পত্তি যখন দখল হয়ে যায়, অন্য কেউ দখল করে বলে এই সম্পত্তির মালিক আমি, তখন আপনাদেরকে এখানে করতে হবে যে এই সম্পত্তির মালিক আমি, অর্থাৎ খাস দখল সত্য ঘোষণা, অর্থাৎ এই সম্পত্তিটির মালিক আমি, এটার ঘোষণা, সত্য ঘোষণা এবং এই সম্পত্তিটি আমার দখল দরকার, সেজন্য আমরা একটি মামলা করে থাকি, সেটা হচ্ছে দেওয়ানি মোকদ্দমা, অর্থাৎ সত্য ঘোষণা এবং খাস দখল মোকদ্দমা। নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। এবং যেটা হচ্ছে 8 নম্বরে যদি আমরা যাই, দেখাচ্ছি এর মধ্যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, অগ্রকয়ের মামলা, খাস দখল পুনরুদ্ধারের মামলা, ঘোষণামূলক মামলা, পারমিশন মোকদ্দমা। 6 নম্বর হচ্ছে সত্য ঘোষণার মোকদ্দমা বা সত্য ঘোষণা বা খাস দখলের মোকদ্দমা। 8 নম্বরে চুক্তি বাতিলের মোকদ্দমা, অর্থাৎ যদি কারোর সাথে কোনো একটা চুক্তি করেন, সেটা যদি বাতিল করতে চাইলে আপনারা মামলা করে চুক্তি যদি বাতিল করতে পারবেন, চুক্তি বাতিলের মোকদ্দমা, এটাও দেওয়ানি মোকদ্দমা। 9 নম্বর যদি আমরা দেখবো সেটা হচ্ছে ভাগ বাটোয়ারার মোকদ্দমা, অর্থাৎ যে হচ্ছে এই যে ভাই বোনদের মধ্যে অনেক সমস্যা হয়, অংশীদারটির মধ্যে সমস্যা হয়, এই জন্য আদালতের মাধ্যমে ভাগ বাটোয়ারা আছে একটি মামলা করলে সে আদালতের মাধ্যমে যে হাজার প্রাপ্য অংশ ভাগ বাটোয়ারা করে নিতে পারেন, ভাগ বাটোয়ারার মোকদ্দমা। তারপর অর্থ আদায়ের মোকদ্দমা, কারোর কাছে যদি টাকা পয়সা পানা থাকেন সেই টাকা পয়সা উদ্ধারের জন্য অর্থ
আদায়ের মোকদ্দমা করতে হয়। এটা হচ্ছে দেওয়ানি মোকদ্দমা। আসলে দেওয়ানি মোকদ্দমার পুরা বিষয়গুলোই আমি আপনাদেরকে জানাচ্ছি যে কোনগুলি দেওয়ানি মোকদ্দমা। দেওয়ানি এবং ফৌজদারি দুইটা কিন্তু আলাদা ম্যাটার। আগেই বলেছি দেওয়ানি মোকদ্দমা এবং ফৌজদারি মোকদ্দমা দুটো হচ্ছে সম্পূর্ণ আলাদা ম্যাটার। দেওয়ানি মোকদ্দমা যে অর্থ আদায়ের মামলা, তারপর হচ্ছে 11 নম্বর হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মোকদ্দমা, যে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা যে এটা তুমি করতে পারবাই না বা এখন তুমি যাইতেই পারবা না, এই সম্পত্তি কেউ ঢুকতেই পারবা না, এরকম একটা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মোকদ্দমা রয়েছে। তারপরে ভাড়াটিয়া উচ্ছেদের মোকদ্দমা। আসলে ঢাকা দেখা যাচ্ছে যে অনেক ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার মধ্যে সমস্যা হয়েছে, সেই জন্য অনেক ভাড়াটিয়া দেখা যাচ্ছে আপনার বাসা ছেড়ে যেতে চাচ্ছে না, তখন সেই ভাড়াটিয়া উচ্ছেদের জন্য আসলে মোকদ্দমা করতে হয়। এটাও দেওয়ানি মোকদ্দমা। অনুমতি দখলকার উচ্ছেদের মোকদ্দমা, এটা নিয়ে আরেকটি ভিডিও আমি করব। অনুমতি দখলকার উচ্ছেদের মোকদ্দমা একটি ইম্পর্টেন্ট বিষয়, আরেকটি ভিডিও এটা নিয়ে পেয়ে যাবেন। দলিল বাতিলের মোকদ্দমা। দলিল বাতিলের মোকদ্দমা হচ্ছে কেউ যদি দলিল প্রতারণা করে থাকে বা দলিলটি সঠিক না, দলিলটি ব্যাঠিক, দলিলটি থাকলে আপনার জন্য ক্ষতি হবে, তাহলে সে দলিলটি বাতিলের জন্য মোকদ্দমা করা যায়, সেটাও দেওয়ানি মোকদ্দমা। ক্ষতিপূরণের মোকদ্দমা, যদি কেউ আপনার ক্ষতি করে থাকে, বললামই তো মানুষের শরীর এবং সম্পত্তির ক্ষতি হলেই আপনি দেওয়ানি মোকদ্দমা। যদি আপনার দেখা যাচ্ছে যে ক্ষতিপূরণের মোকদ্দমা, কেউ দীর্ঘদিন আপনাকে হয়রানি করেছে এই একটি মিথ্যা দলিল দিয়ে বা আপনাকে মামলা করে, সেক্ষেত্রে আপনি ক্ষতিপূরণের মোকদ্দমা করতে পারেন। রেকর্ড সংশোধনের মোকদ্দমা, রেকর্ডগুলো তো আপনি ইতিমধ্যেই জানেন যে সিএসএস, আরএসবিএস, সিটি জরিপ যেগুলো আছে, এখানে যদি ভুল হয় তাহলে এই রেকর্ড সংশোধনের মোকদ্দমা করে তা সংশোধন করে নিতে হয়। 17 নাম্বার যেটা, সেটা হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ, অর্থাৎ স্বামী, স্ত্রী, তাছাড়া হচ্ছে নাবালক সন্তান, এইগুলা যে ম্যাটারগুলি আছে সেগুলো হচ্ছে দেওয়ানি মোকদ্দমা। এখানে দেখা যাচ্ছে স্ত্রীর ভরণ পোষণ আদায়ের জন্য মোকদ্দমা। স্বামী দীর্ঘদিন স্ত্রীকে ভরণ পোষণ দিচ্ছে না বা স্বামী দূরে থাকতে স্ত্রীকে দেখছে না, সেক্ষেত্রে স্ত্রীর ভরণ পোষণ আদায়ের জন্য দেওয়ানি মোকদ্দমা করতে হবে। এবং দেনমোহর আদায়ের মোকদ্দমা, অর্থাৎ স্ত্রী বিয়ের সময় যে কাবিনের যে দেনমোহর ধার্য করা আছে তা আদায়ের জন্য এই দেওয়ানি মোকদ্দমা করে দেনমোহর আদায়ের মোকদ্দমা করে নিতে হবে। তারপর 19 নাম্বার দেখা যাচ্ছে নাবালকের অভিভাবক নাবালকের অভিভাবকত্ব, অর্থাৎ নাবালকের শরীর এবং সম্পত্তির অভিভাবককে সেটা নিযুক্তি করার জন্য দেওয়ানি মোকদ্দমা করতে হবে। বিবাহ বিচ্ছেদের মামলা, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, সেটা বিবাহ বিচ্ছেদ চাচ্ছে তারা, তাহলে সেটাও মামলা করে বিবাহ বিচ্ছেদ করে নিতে পারেন, সেটাও দেওয়ানি মোকদ্দমা। দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠান, অর্থাৎ দাম্পত্য সম্পর্কে কোনো টান পড়ান সমস্যা দেখা দিচ্ছে, স্ত্রী তার বাপের বাড়ি থাকছে, স্বামী তার নিজের মতো চলছে, দুজনে একত্রে থাকতে পারছে না, বা স্ত্রীকে তার বাবা ভাই তারা আটকে রাখছে, তারা দিচ্ছে না, এই যে একটি দাম্পত্য জীবনের যে একটা সমস্যা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবন পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য একটি মামলা আছে দেওয়ানি মোকদ্দমা। সেই মামলাটি করে আপনারা আবার স্বামী স্ত্রীরা এককভাবে বসবাস করতে পারেন, ভালোবাসা দিয়ে সংসার করতে পারেন, সেই জন্যই এই মামলাটা করা হয়েছে দাম্পত্য সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠার মোকদ্দমা। তারপর রয়েছে সাকসেশন মোকদ্দমা। সাকসেশন মোকদ্দমা অনেকেই জানেন যে যদি আপনার ব্যাংকে আপনার বাবা কোনো টাকা পয়সা রেখে মারা যায়, তাহলে সাকসেশন সার্টিফিকেট দ্বারা সেই টাকাগুলো দেওয়া হয় না। সাকসেশন সার্টিফিকেটের এটা হচ্ছে দেওয়ানি মোকদ্দমা। তারপর 23 নাম্বার নাবালকের ভরণ পোষণ আদায়, অর্থাৎ নাবালক শিশু সন্তানদের ভরণ পোষণ যদি পিতা না দেয়, তাহলে তার মা বাদী হয়ে মামলা করতে পারে যে আমার নাবালক সন্তানদেরকে আমি খাওয়াতে পড়াতে পারছি না, আমার স্বামী টাকা দিচ্ছে না, সেক্ষেত্রে নাবালকের ভরণ পোষণ আদায়ের জন্য দেওয়ানি মোকদ্দমা করতে হয়। সর্বশেষ 24 নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে ভারী ভাড়া মামলা, অর্থাৎ ভারী ভাড়া মামলাও রয়েছে, যেখানে ভাড়াটি এবং বাড়িওয়ালার মধ্যে সম্পর্ক বিনষ্ট হয়, অর্থাৎ দেখা যাচ্ছে প্রতি 6 মাস পরে পরে বাড়ি ভাড়া বাড়িয়ে দিচ্ছে, 1 বছর পরে বাড়ি ভাড়া বাড়িয়ে দিচ্ছে, যে কারণে বাড়ি ভাড়া মোকদ্দমা করতে পারেন। সুতরাং এগুলো হচ্ছে দেওয়ানি মোকদ্দমা। দেওয়ানি মোকদ্দমাগুলো অবশ্যই আজকে আপনারা জানতে পেরেছেন যে আমি মিনিমাম 24টা মামলার কথা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি, এই মামলাগুলো দেওয়ানি মোকদ্দমা। সুতরাং এরকম কোনো সমস্যা হলে আপনি অবশ্যই দেওয়ানি বিশেষজ্ঞ, দেওয়ানি আইনজীবীর সাথে, অর্থাৎ যিনি সিভিল প্র্যাকটিস করেন, দেওয়ানি মোকদ্দমা প্র্যাকটিস করছেন রেগুলার, তিনি এই সম্পর্কে অনেক ভালো জানবেন। আপনি আপনার এলাকার একজন সিভিল লয়ারের সাথে যোগাযোগ করে আপনি এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। সেক্ষেত্রে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেওয়ানি মোকদ্দমাগুলো যেগুলো আছে বাংলাদেশের মধ্যে, সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি আপনাদেরকে। অবশ্যই আপনারা যদি মনোযোগ সহকারে শুনে থাকেন নিশ্চয়ই বুঝতে পারবেন, না বুঝে থাকলে আবার দেখেন এবং এগেন ভিডিওটি দেখেন, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন কত ধরনের মামলা আছে, কি মামলাগুলো আছে। আশা করি যারা আইন পেশা আসবেন বা আইন সম্পর্কে জানতে আগ্রহী, তারা এই ভিডিওগুলো আপনাদের অনেক উপকার করবে, এবং যদি উপকার করে থাকে অবশ্যই আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল উকিলবাড়ি আইন সহায়তা ফেসবুক পেজ এবং উকিলবাড়ি ইউটিউব চ্যানেল থেকে। আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।